দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করতে আজকে আমাদের স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক এম কায়সার। চলে যেতে চাই তার কাছে। কায়সার ভাই, স্টার প্লে আরেনাতে আপনাকে ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? জি ভালো। কায়সার ভাই, আপনাকে নাকি টক শোর মারাদোনা বলা হয়, এটা কেন? না না না, তেমন কোনো কিছু না। জাস্ট আমি একটু স্পোর্টসের বা যে কোনো বিষয় নিয়ে, স্পোর্টসের বা ক্রীড়াঙ্গনের যে কোনো বিষয় নিয়ে কথা বলতে একটু পছন্দ করি। এই কারণে হয়তো একটু আগে দেখছিলাম যে আমিনুল যেভাবে বলছিলেন যে ক্রীড়াঙ্গনে দুষ্টামি আর চলবে না, সেরকম দুষ্টামি করে আর কি আমার সাথে যারা কাজ করে তাদের মধ্যে একজন। আচ্ছা, আমিনুল হক দেশের নতুন সরকার এবং নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি হয়েছেন, তো তার হাত ধরে দেশের ক্রীড়াঙ্গন আসলে কোথায় যেতে পারে? আপনি কতটুকু আশাবাদী তাকে নিয়ে? আমি অবশ্যই আশাবাদী। কারণটা হলো যে তিনি ক্রীড়াঙ্গনের মানুষ এবং এই ক্রীড়াঙ্গনের ডেভেলপমেন্টটা কীভাবে করতে হবে সেটা নতুন করে তাকে শিখতে হবে না, সেটা তিনি জানেন। এবং এর আগে তিনি যখন এই বিষয়টা নিয়ে তিনি যখন মন্ত্রী ছিলেন না, তিনি যখন একজন এক্স ক্যাপ্টেন ছিলেন এবং ক্রীড়াঙ্গন নিয়ে যখন আলাপ আলোচনা করতেন, তখন এই প্রশ্নের উত্তর তাকে প্রচুর দিতে হয়েছে। এবং তিনি জানতেন যে এখানে লুপহোলসগুলো কী, সমস্যাগুলো কী, সমাধানটা কী, সেটাও তিনি জানতেন। এরকম একসঙ্গে বসে আমরা অনেক আলোচনা করেছিলাম টক শোতে, এবং তিনি তখন সেই বিষয়গুলো নিয়ে ডিটেল আলাপ আলোচনা করতেন। তো এখন আমি তার কাছ থেকে দেখা হলে, যখন এই সমস্যাগুলোর সমাধান হবে না, তখন আমি তার কাছ থেকে জানতে চাইবো যে আপনি যখন চেয়ারের ও প্রান্তে ছিলেন তখন তো খুব সহজভাবে বলতে পারছিলেন, এখন চেয়ারে যেহেতু বসে রয়েছেন এখন কেন সমাধানগুলো হচ্ছে না? তো আমি সেই প্রশ্নগুলো জমিয়ে রেখেছি তার জন্যে। তবে এত দ্রুত না, আমি তাকে সময় দিতে চাই। কারণটা হলো যে স্পোর্টস, আপনি জানেন যে খেলা, ফুটবল ম্যাচ 90 মিনিটের যে কোনো সময় কিন্তু খেলার মুহূর্ত চেঞ্জ হয়ে যেতে পারে। আর ক্রিকেটও আপনি 50 ওভারের ম্যাচ অথবা 5 দিনের টেস্ট ম্যাচ, প্রচুর সময় দিতে হয়। ঠিক এরকমভাবে আমি মনে করি যে আমিনুল হক নতুন এই দায়িত্বটা পেয়েছেন, এই দায়িত্বটা তাকে একটু সময় দিতে হবে। আপনি যদি তার কাছ থেকে কালকেই বা 1 মাস পরে বা 2 মাস পরেই মনে করেন যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন একেবারে শনে শনে উন্নতি হয়ে যাবে বা যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সব সমাধান হয়ে যাবে রাতারাতি, আই ডোন্ট বিলিভ ইট। তাকে সময় দিতে হবে এবং তিনি সেই সময় অনুযায়ী যদি আমি বিশ্বাস করি যে সেই সময় অনুযায়ী তিনি এর আগে যারা এই পদে ছিলেন তারা যেভাবে সাফল্য পেয়েছিলেন তার চেয়ে সেই সাফল্যকে তিনি ছাড়িয়ে যেতে পারবেন। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই গতকাল তিনি কিন্তু বিসিবিতে সাংবাদিকদের জন্য প্রবেশাধিকার একদম উন্মুক্ত করে দিয়েছিলেন। এই বিষয়টাকে কি আপনি পজিটিভলি দেখছেন নাকি নেগেটিভলি দেখছেন? আমি অবশ্যই পজিটিভলি দেখছি। কারণটা হলো যে বিসিবির এই সিদ্ধান্তটা একটা অন্যায্য এবং অবিচার এবং একেবারে অন্যায়মূলক একটা সিদ্ধান্ত ছিল। কারণটা হলো যে নিরাপত্তার ইস্যু তুলে বিসিবিতে ক্রীড়া সাংবাদিকদের প্রবেশের যে নিষেধাজ্ঞা বিসিবি দিয়েছিল, সেখানে নিরাপত্তা কোনো ইস্যু ছিল না, ইস্যু অন্য ধরনের ইস্যু ছিল। এবং সেই ইস্যুটাকে আপনি নিরাপত্তা ইস্যু হিসেবে একটা অজুহাত হিসেবে দাঁড় করে ক্রিকেট বোর্ড যে সাংবাদিকদেরকে ভিতরে ঢোকাটা প্রবেশ নিষেধাজ্ঞা করে দিয়েছিল, সেটা আমি সেটার প্রতিবাদ করেছিলাম। কারণ ক্রিকেট বোর্ড কিন্তু ক্যান্টনমেন্ট না, ক্রিকেট বোর্ড কিন্তু সচিবালয় না যে এখানে আপনি কেপিআই না। তো ক্রিকেট বোর্ড তো কিন্তু আপনি কি পয়েন্ট ইনস্টলেশন জায়গা না। ক্রিকেট বোর্ড সবার জন্য উন্মুক্ত থাকবে। আমি বলছি না যে আপনি সেখানে নিরাপত্তার ইস্যুটা রাখবেন না, অবশ্যই থাকবে, সেখানে নিরাপত্তা থাকবে। আপনি ক্রিকেট বোর্ডে যখন কর্মকর্তারা, পরিচালকরা ঢুকতে পারেন, ক্রিকেট বোর্ডে ক্রিকেটাররা যখন যেতে পারেন, দর্শকরা যখন গ্যালারিতে দিতে পারেন, সাংবাদিকরা কেন পারবেন না? আর সাংবাদিকরা তো মাঠের মধ্যে ঢুকছেন না, তারা মাঠের বাইরে থেকে কাজ করছেন। আপনি গ্যালারিতে বসে কাজ করছেন, একটা নির্দিষ্ট জায়গা তাদেরকে দেওয়া হয়েছে, সেখানে বসে তারা আপনার নিচ্ছেন, ফুটেজ নিচ্ছেন। যদি কোনো ইন্টারভিউ নিতে হয় তাহলে সেখান থেকে তারা নিচ্ছেন। সো এখানে আই ডোন্ট থিঙ্ক যে এখানে কোনো হার্মফুল কোনো কিছু ছিল। কিন্তু অনেকে কিন্তু বলছেন যে এখন যে কেউ আসলে সাংবাদিকের একটা কার্ড হলেই সে বিসিবিতে চলে যেতে পারবে। এটাতে বিসিবির আসলে ভেতরকার কোনো নেগেটিভ নিউজ বা বিসিবি আসলে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে কিনা? দেখুন, আপনি ইচ্ছা করলে কিন্তু যে কোনো বিশ্বকাপ কভার করতে পারেন না। কারণটা হলো যে আইসিসির একটা অনুমতি লাগে এবং অনেকে তো অ্যাপ্লাই করে কিন্তু সবাই তো পায় না। ঠিক একই রকমভাবে এখানে অনেকে অ্যাপ্লাই করবে ক্রিকেট বোর্ডে সাংবাদিকতার জন্য, বা অনেক সাংবাদিক থাকবে। ক্রিকেট বোর্ড সবাইকে যে অ্যালাউ করতে হবে তা কিন্তু না। আপনি একটা প্রতিষ্ঠান থেকে আপনি যদি একসঙ্গে 5 জন যায় তাহলে ক্রিকেট বোর্ড কিন্তু সেটা কোনো মতেই অ্যালাউ করবে না। আপনি একজন যেতে পারে। বাট এই কারণে আমি বলছি যে অ্যাক্রিডিটেশনের জন্য, প্রপার অ্যাক্রিডিটেশনের জন্য কিছু নীতিমালা প্রয়োজন। সেই নীতিমালার কথা আমরা এর আগে অনেকবার শুনে এসেছি, এখন পর্যন্ত কিন্তু সেই নীতিমালার চেহারাটুকু শুধু দেখতে পাইনি, শুধু শুনেই এসেছি। আপনি একটা প্রপার নীতিমালা করুন। অন্যান্য জায়গায় তো কিন্তু তাই রয়েছে। আপনি সচিবালয়ে প্রবেশ করতে হলে সেখানে একটা আপনার প্রবেশাধিকার নীতিমালা রয়েছে। আপনি যে কোনো জায়গায়, আপনি সিনেমা হলের একটা দেখতে গেলেও তো সেখানেও তো একটা নীতিমালা আপনাকে ফলো করতে হয়। তাহলে ক্রিকেট বোর্ডের একটা অ্যাক্রিডিটেশন পলিসি কেন থাকবে না? এবং এই অ্যাক্রিডিটেশন পলিসি তৈরি করার দায়িত্ব কার? নিশ্চয়ই সাংবাদিকদের না, নিশ্চয়ই আপনি অন্য কারো না, ক্রিকেট বোর্ডের। তো ক্রিকেট বোর্ড এতদিন কেন করেনি?
এবং আরেকটু স্পেসিফিক করে বলি, এই দায়িত্বটা পুরোপুরি পড়ে কিন্তু ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির কাছে, কিন্তু মিডিয়া কমিটি এখন পর্যন্ত সেই দায়িত্বটুকু পালন করতে পারেনি। কায়সার ভাই, ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি কিন্তু প্রথম দিনই প্রথম কর্মদিবসেই 9টা কর্মসূচি ঘোষণা করেছেন। সেটা হচ্ছে খেলাধুলাকে পেশা হিসাবে প্রতিষ্ঠাকরণ, চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, তারপর হচ্ছে 64 জেলায় ইনডোর স্পোর্টস ভিলেজ নির্মাণ, এরকম টোটাল 9টা। তো প্রথম দিনই এসে আমিনুল হক এতগুলা কর্মসূচি নিয়েছেন, এই বিষয়টা আসলে কেমন? না, এটা তার জন্য সহজ হয়েছে, কারণটা হলো যে তিনি যেটি বলছিলাম যে তিনি প্রস্তুত হয়ে কিন্তু এসেছেন। তিনি এই নির্বাচনে জিততে পারেননি, কিন্তু তিনি যে যদি বিএনপি গভর্নমেন্ট আপনার বিএনপির যে সরকার গঠন করে তখন তিনি যে ক্রীড়ামন্ত্রী হবেন সেটা তার কাছ থেকে একটা আগাম তাকে জানানো হয়েছিল, এবং সেই কারণে তিনি সেরকমভাবে ক্রীড়াঙ্গন নিয়ে একটা প্রস্তুতি নিয়ে এসেছিলেন। প্লাস আপনি দেখবেন যে বিএনপির যে নির্বাচনী ইশতেহার, সেখানে যে স্পোর্টস বিষয়ক যতগুলো বিষয় ছিল সেগুলো সব তিনি ইনপুটগুলো তিনি দিয়েছেন। তার অর্থটা হলো যে স্পোর্টস কেন্দ্রিক তিনি কিন্তু খুব দক্ষ একজন লোক। স্পোর্টসের জন্য উন্নতি করার জন্য বা স্পোর্টসটাকে একটু মানে কীভাবে ঢেলে সাজাতে হবে এটার জন্য নতুন কাউকে খোঁজার প্রয়োজন হয়নি বিএনপির। এই কারণে তার জায়গাটা এক অর্থে এখানে কিন্তু ক্রীড়ামন্ত্রী হিসেবে তার জায়গাটা একটা অবভিয়াস জায়গা ছিল, অর্থাৎ তিনি একটু প্রস্তুতি নিয়েই ছিলেন। এই কারণে প্রথম দিন এসে অফিসে এসে তিনি যেভাবে 9টা কর্মসূচি দিয়েছেন সেটা আপনার কাছে হয়তো নতুন মনে হতে পারে, কিন্তু তিনি প্রস্তুতি নিয়ে এসেছিলেন। এখন দেখতে হবে যে কত দ্রুত এগুলো এক্সিকিউট করা যেতে পারে। আমি মনে করি যে ঠিক তিনি একটা গোল সেট করবেন বা একটা টাইম সেট করবেন যে প্রথম 100 দিনে আমি এই কাজ করব, তারপরে প্রথম 1 বছর আমি এই কাজ করব, 2 বছর পরে আমি এই জায়গায় দেখতে চাই। এরকমভাবে তিনি যদি একটা গোল সেট করতে পারেন তাহলে সেই গোল সেটের তিনি যদি 60 বা 70% কাজগুলো যদি করতে পারেন তাহলে আমি মনে করি যে দৃশ্যমান একটা ডেভেলপমেন্ট বাংলাদেশ ক্রিকেটের বা বাংলাদেশ ক্রীড়াঙ্গনের হবে। কারণ তিনি যে কিছু জিনিস কিন্তু নতুন এনেছেন, যে স্পোর্টসটাকে আপনার চতুর্থ শ্রেণী থেকে ক্রীড়াঙ্গনে আপনার বাধ্যতামূলক করতে হবে, আপনি উপজেলা পর্যায়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ করতে হবে। তার চেয়েও বড় বিষয়টা হলো যে শুধুমাত্র ক্রিকেট বা অন্য খেলাগুলো না, আপনি সব খেলাগুলোর মধ্যে যারা ন্যাশনাল টিমে যারা খেলেন তাদেরকে আপনার একটা বেতন কাঠামোর মধ্যে আনতে হবে, পেশাদারিত্ব আনতে হবে, হুইচ ইজ আমি মনে করি যে কোয়াইট চ্যালেঞ্জেবল একটা বিষয় হবে। কারণ এটার জন্য আপনাকে প্রচুর টাকা প্রয়োজন হবে এবং সেই টাকা কোত্থেকে আসবে, কিভাবে আসবে, সেই প্ল্যানটুকু তাকে তৈরি করতে হবে। তবে আমি আমিনুল হককে যেভাবে চিনি যে তিনি শুধুমাত্র কথার দিয়ে বা কথার ফুলঝুরি ছড়িয়ে থাকতে চান না। তিনি যেরকমভাবে স্পোর্টস অঙ্গনে তাকে আমি একদম পুরো ফুটবলার হিসেবে যখন তিনি ক্যাপ্টেন ছিলেন, যখন সাব ফুটবলের চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিলেন, তখন থেকে তাকে আমি দেখে আসছি তিনি যেটা বলেন সেটা করার চেষ্টাটুকু করেন। আমি মনে করি যে সেই চেষ্টাটুকু যদি তিনি পারফেক্টভাবে করতে পারেন তাহলে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন আমরা নির্বাচনী ইশতেহারে বিএনপির দেখেছি, সেটার সফল করতে তিনি পারবেন। এবং আমরা জানি যে আগামী 23 তারিখে ফেডারেশনের সভাপতিদের সাথে তার একটা মিটিং আছে। এই মিটিং আসলে কতটুকু কার্যকর হবে? শুধু সভাপতি না, সাধারণ সম্পাদকদের সঙ্গেও কিন্তু বৈঠকটা রয়েছে। কারণ আপনি জানেন যে ফেডারেশনের সভাপতি কিন্তু একটা সিরিমোনিয়াল পোস্ট, মেইন কাজগুলো করেন কিন্তু সাধারণ সম্পাদক এবং এক্সিকিউটিভ কমিটিতে যারা রয়েছে অন্যান্য যারা রয়েছেন তারা। তার থেকে দেখতে হবে যে 52টা ফেডারেশন যে রয়েছে, 52টা ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্টকে তিনি ডেকেছেন। এই সময়ের মধ্যে আপনি পেছনের 18 মাসে এই ফেডারেশনগুলো কে কী কাজ করেছে সেটার উপর নির্ভর করে আমি মনে করি যে তাকে একটা সিদ্ধান্ত নেওয়াটা উচিত যে কোন ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট অথবা পুরো ফেডারেশনগুলো কার্যক্রম তাদের কেমন ছিল, কারা নিষ্প্রভ ছিল এবং কারা কিভাবে নিজেদেরকে মেলে ধরতে পেরেছে। এই তালিকায় কিন্তু আপনি দেখবেন যে অনেক ফেডারেশন পুরো বছরব্যাপী কিন্তু স্পোর্টসটাকে মাঠে রেখেছে এবং সেই ক্রীড়াঙ্গনটাকে তারা সচল রাখার চেষ্টাটুকু করেছে। অনেকগুলো ফেডারেশন, আবার অনেকগুলো ফেডারেশন কিন্তু বসে ছিল, কোনো কার্যক্রমও তাদের ছিল না। তো সেই বিবেচনা করে আমি মনে করি যে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যে আপনি এই ফেডারেশনগুলো গত 18 মাস ধরে কিন্তু অ্যাডহক কমিটি দিয়ে চলছে, এখানে একটা নির্বাচনের ব্যবস্থা অবশ্যই করতে হবে। তবে সেই নির্বাচনটা যেন শুধুমাত্র আপনার ছক সাজানো নির্বাচন না হয়, সেই নির্বাচনে যেন সত্যিকার অর্থেই আপনার ক্রীড়াঙ্গনে যারা ডেডিকেটেড কর্মকর্তা আপনার সংগঠক যারা রয়েছেন তারা যেন আসতে পারেন। নট নেসেসারি যে তাকে রাজনৈতিক পরিচয় থাকতে হবে, রাজনৈতিক পরিচয় না থেকে তিনি যদি সেই সেক্টরের উন্নতিটা করতে পারেন এবং তার যদি সেরকম দক্ষতা সক্ষমতা থাকে তাহলে তাকে যদি সেই ফেডারেশনে তিনি সুযোগ পান তাহলে আমি মনে করি যে সেটা বেশ ভালো হবে। তবে তাকে এর আগে আমরা যতবারই দেখেছি যে কোনো ফেডারেশনের নির্বাচন, সেই নির্বাচনটা খুব একটা ভালো বা সফিস্টিকেটেড কায়দায় হয়নি। সো চ্যালেঞ্জটা কিন্তু তার সামনে রয়েছে যে নির্বাচনটা যেন বিতর্কহীন এবং একটা ভালো হয়। এই বিতর্কহীন নির্বাচন থেকে মনে হলো কায়সার ভাই একটু বিসিবি প্রসঙ্গে আসি।
এই বিসিবির যে এক্সিস্টিং বোর্ড, এই বোর্ড নিয়ে কিন্তু আমিনুল হক প্রশ্ন তুলেছেন বারবার, এবং এই বোর্ড নিয়ে সে আসলে বলেছেন যে বিসিবির যে এই বোর্ডের যে ইলেকশনটা হয়েছে সেটাও আসলে কতটুকু স্বচ্ছ হয়েছে এটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তার প্রতিমন্ত্রী হওয়ার পরে বিসিবির এক্সিস্টিং যে বোর্ড আছে, এই বোর্ডের ভবিষ্যৎটা আসলে কি, তিনি আসলে বোর্ডের প্রতি কি অ্যাকশন নিতে পারেন? আমি আজকে একটা স্টোরি লিখেছি, কালকে আমার দেশ পত্রিকায় ওটা লিড স্টোরি হচ্ছে আমার স্পোর্টস পাতায়, সেখানে হেডিংটা দিয়েছি ক্রীড়াঙ্গনে নতুন প্রশাসন এবং বিসিবিতে রেড অ্যালার্ম। মানে ক্রীড়াঙ্গনে নতুন প্রশাসন আসার পরে সবচেয়ে বেশি আপনি অনেকে অভিনন্দন জানিয়েছে তাকে, ক্রিকেট বোর্ডও তাকে অভিনন্দন জানিয়েছে, কিন্তু সবচেয়ে অস্থিরতার মধ্যে রয়েছে এই মুহূর্তে কিন্তু ক্রিকেট বোর্ড। তার কারণটা হলো যেটা আপনি একটু আগে ব্যাখ্যা করলেন, যে ক্রিকেট বোর্ডে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটা বিতর্কিত কায়দায় নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনটা আসলে এক অর্থে বলা যেতে পারে যে প্রহসনের নির্বাচন যদি আপনি বলেন আমাকে, তাহলে আমি বলবো যে সেটাই হয়েছে, কারণ আমি নিজে সেই সময় রিপোর্ট করেছিলাম। এবং এই নির্বাচনে আপনার দেখুন, আপনি এই নির্বাচনে 25 জন বোর্ড ডিরেক্টর নির্বাচিত হয়েছেন, কিন্তু আপনি কি বলতে পারবেন যে কতজন আপনার ভোটে নির্বাচিত হয়েছেন আর কতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায়? ম্যাক্সিমাম পরিচালক নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেখানে নির্বাচন হবে, তার মানেটা হলো যে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা জানেন যে আমরা জিতবো, আর যারা অংশ নিচ্ছেন না তারা জানেন যে আমরা জিতবো না। অর্থাৎ এটা পুরোপুরি একটা সেট করা নির্বাচন। সো এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কখনোই পাবে না বিসিবির। হ্যাঁ, আপনি একটা জিনিস বলতে পারেন যে এই বিসিবি আইসিসির কাছে হয়তো লেজিটিমেসিটা পাচ্ছে, কিন্তু এই বিসিবির পরিচালকরা আপনি সাধারণ মানুষের কাছে এবং ক্রিকেট প্রেমীদের কাছ থেকে আমি মনে করি না কখনোই মর্যাদাটুকু পাবেন, কারণ নির্বাচনটাই তাদের একটা জটিল এবং বিতর্কিত পর্যায়ে হয়েছে। সো এটা রাতারাতি যে আপনি এটা এখন যারা নতুন প্রশাসনে এসেছেন তারা বাদ দিয়ে দিবেন, সেটাও কিন্তু হওয়ার কোনো সুযোগটুকু নেই। তবে সেটা আপনি যে সিদ্ধান্তই নেন না কেন, সেই সিদ্ধান্তটা যেন অবশ্যই একটা গঠনতন্ত্র মেনে এবং একটা সুন্দর নিয়ম মেনে সফিস্টিকেটেড কায়দায় এই চেঞ্জটুকু আনতে হবে। হঠাৎ করে আমার মনে হলো যে কালকে আমি বিসিবির তালা বন্ধ করে দিলাম এবং নতুন যারা পরিচালক রয়েছেন, যারা পরিচালক ছিলেন তাদেরকে বের করে দিচ্ছে, সেটা যেন না হয়। সবকিছু যেন একটা সুন্দর নিয়মের মধ্যে এবং সফিস্টিকেটেড কায়দায় হয়। এই যে নতুন সরকারের এমপি মন্ত্রীদের শপথ গ্রহণের আগেই কিন্তু আমিনুল ইসলাম বুলবুল তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন, তিনি বলেছেন যে তিনি পরিবারের কাছে গেছেন, কিন্তু এই মুহূর্তে বিসিবির প্রেসিডেন্টের দেশ ছেড়ে চলে যাওয়া, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, আমি এটাকে মনে করি না যে তিনি চলে গিয়েছেন বা তিনি পালিয়ে গিয়েছেন। এবং আরেকটু অ্যাড করি, তিনি কি আর আমিনুল হক তিনি যে এখন প্রতিমন্ত্রী হয়েছেন তার আমলে তিনি কি আর ফিরবেন কিনা, আপনার কি মনে হয়? না, আমি তো মনে করি যে অবশ্যই ফিরবেন, কারণ তিনি তো কোনো কিছু এমন কোনো কিছু করেননি, ক্রিকেট বোর্ডের তো কোনো দুর্নীতি করেননি। তিনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং তিনি দেশের বাইরে গিয়েছেন, তার পরিবারের কাছে গিয়েছেন, এবং সেটা যেতেই পারেন, কারণ তিনি অস্ট্রেলিয়া থাকেন, তার পরিবার অস্ট্রেলিয়া থাকে, তার 2 ছেলে আছে, বউ আছে, এবং তারা অস্ট্রেলিয়া থাকেন। এবং এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের কিন্তু জাতীয় দলের তেমন কোনো কার্যক্রম নেই। প্লাস আপনি নট নেসেসারি যে তাকে আপনি সপ্তাহে 7 দিন অফিস করতে হবে, এটাও না। আমি আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে বলছি না। আমিনুল ইসলাম বুলবুলের জায়গায় আমি যদি থাকতাম এবং এই ধরনের সিদ্ধান্ত যদি আমি এই মুহূর্তে নিতাম, তাহলে সেটার ব্যাখ্যাটা কি হতো বা সেটার যুক্তিটা কি হতো, এই কারণে বলছি যে আমার পরিবারের কাছে একটা রোজা চলে আসছে। এই সময় তার দেশ থেকে চলে যাওয়াটা, মানে বিসিবি ছেড়ে, বিসিবি যে এখন বলা যায় অভিভাবক বিসিবি থেকে চলে গেছেন, এই মুহূর্তে তার এই চলে যাওয়া, না, আমি মনে করি না যে এটা এই সময়টা তার জন্য খুব খারাপ হয়েছে বা এই সময় অভিভাবকহীন হয়ে পড়েছেন তিনি তো এর আগে কুয়েতেও ছিলেন, নির্বাচনের আগে তো তিনি কুয়েতে ছিলেন, এবং কুয়েত থেকে তারপর তিনি শ্রীলঙ্কায় না গিয়ে খেলা না দেখে তিনি ঢাকায় চলে এসেছিলেন। তো তিনি যখন কুয়েতে ছিলেন বা তিনি যখন পাকিস্তানে ছিলেন, তখন কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অভিভাবকহীন হয়ে গিয়েছিল? তা কিন্তু না, তিনি পরিবারের কাছে গিয়েছেন, এবং এটা একটা জাস্ট শুধু নিউজ করার জন্য হয়তো অনেকে বলছে যে তিনি ফিরবেন না। তো এমন হতে পারে যে আমিনুল ইসলাম বুলবুল হয়তো এটা দেখে কালকেই চলে আসতে পারেন, বাট সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হলো যে আমিনুল ইসলাম বুলবুলকে আমি যতদূর চিনি, তিনি নিশ্চিতভাবে তিনি তো কোনো ক্রিকেট বোর্ডে তো দুর্নীতি কোনো কিছু করেননি বা কোনো তার বিরুদ্ধে সেরকমভাবে কোনো অভিযোগও কিন্তু নেই। বিষয়টা হলো যে বিতর্কিত একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে হয়তো এই কথাগুলো উঠছে, এবং আমি যতদূর বিশ্বাস করি আমিনুল ইসলাম বুলবুল উইল বি ব্যাক। এবং আপনি ক্রিকেট বোর্ডে যদি আপনি কোনো চেঞ্জ আনতে চান বা কোনো পরিবর্তন আনতে চান বা এই বোর্ডটাকে আপনি চ্যালেঞ্জের মুখে ফেলতে চান, তাহলে সেই চ্যালেঞ্জটাও যেন অবশ্যই লজিক্যাল হয়, আপনি ইললজিক্যাল কোনো কিছু যেন না হয়। কারণ মনে রাখতে হবে যে এই ক্রিকেট বোর্ডের বৈধতা আইসিসি দিয়েছে। হ্যাঁ, এটার মানে এটা না যে আপনি এসে এই বোর্ড বাতিল করে দিলে আইসিসিও কালকে আপনাকে বাতিল করে দিবে, তাও কিন্তু না। আপনি যেটাই করেন না কেন, আপনি যদি আইসিসিকে আপনাকে কনভিন্স করতে হবে, ঠিক সেরকমভাবে আপনি বোর্ডে যারা রয়েছেন তাদের সাথেও কিন্তু কথা বলতে হবে, এবং যারা নতুন আসবেন বা তারা কি প্রক্রিয়া আসবেন, নির্বাচন কিভাবে হবে না হবে, সবকিছু আমি মনে করি যে একটা সফিস্টিকেটেড কায়দায় করা উচিত। কাসার ভাই, আমিনুল হক নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। এর আগে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু কট্টর সমালোচনা করেছিলেন আমিনুল হক। তো তিনি এখন যখন ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, তিনি কোনো স্টেপ কি নেবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এগেইনস্টে?
না, আমি মনে করি না যে আপনি দেখুন এখানে স্টেপ নেওয়ার বা আপনি এখানে কারো বিরুদ্ধে আপনার কাউকে দোষারোপ করার কোনো কিছু বিষয় রয়েছে। আপনি এটা সাধারণ মানুষই কিন্তু সেই বিবেচনাটুকু করবে। আমি নিজেই দেখেছি যে গত 18 মাসে আপনার স্পোর্টস নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে উদ্যোগগুলো নিয়েছিলেন, তিনি শুরুর দিকে যে উদ্যোগগুলো নিয়েছিলেন সেগুলো ফ্যান্টাস্টিক, কোনো সন্দেহ নেই। খুবই আপনি একটা উচ্চাভিলাষী কিছু পরিকল্পনা ছিল, যে তিনি বলেছিলেন যে 8টি বিভাগে আমরা 8টা স্পোর্টস জোন করব, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। স্পোর্টস হাব করব, সেটা এবং আরব আমিরাতের সহায়তায় সেটা করা হবে, সেটা আমরা দেখেছিলাম। এবং এই কারণে তিনি দুবার আরব আমিরাতেও গিয়েছিলেন, অনেক কিছু আমরা পরিকল্পনা দেখেছিলাম, কিন্তু সেই পরিকল্পনার কোনো কিছু শেষ মুহূর্তে তার দেখতে পারিনি আমরা। এরকম একটা বিষয় ছিল। স্পোর্টস এক্সেলেন্স সেন্টার করা হবে, সেটাও তিনি বলেছিলেন, কিন্তু সেটার কার্যকরণ কোনো রূপ আমরা দেখতে পাইনি। ঠিক একই রকমভাবে বিকেএসপির মতো আরও অনেকগুলা বিকেএসপি করা হবে, সেটাও কিন্তু বলা হয়েছিল, সেটারও কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাইনি। তিনি উচ্চাভিলাষী কিছু পরিকল্পনা নিয়েছিলেন, কিন্তু সেই পরিকল্পনাগুলোর সাফল্য তিনি দেখাতে পারেননি বা করতে পারেননি। হ্যাঁ, তিনি চেষ্টা করেছিলেন বা তিনি চিন্তা করেছিলেন, কিন্তু তিনি সফল হননি, এটা আমি নিজে বলতে পারি। কিন্তু এটার জন্য তাকে এখন আবার দোষারোপ করতে হবে বা তার সমালোচনা করতে হবে, আমি মনে করি না যে সেই সমালোচনা করলে আপনি পেছনে যে সময়গুলো চলে গিয়েছে বা সোনালি সময় আমাদের নষ্ট হয়েছে সেটা ফিরিয়ে আনা উচিত। বরঞ্চ আমার দেখতে হবে যে এখন থেকে সামনের সময়টা যেন আমার ভালো থাকে, স্পোর্টস যেন ভালো থাকে, ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে বা যেসব সেক্টরে বা যেসব ফেডারেশনে আমাদের পদক আসতে পারে, সেই বিষয়গুলোর দিকে কিন্তু একটা নজর আমি মনে করি দেওয়া উচিত। এবং সেদিকেই আমি বিশ্বাস করি আমিনুল হক সেদিকে নজরটুকু দিবেন। পেছনে আপনার কারো সমালোচনা করে তিনি সামনে বাড়াটা আমার মনে হয় না যে তিনি পছন্দ করেন এবং সেটা তিনি করতে চাইবেন। কারণ তিনি খেলোয়াড়ি মানুষ, তিনি জানেন যে অনেক ম্যাচ অনেক সময় হারতে হয়, আবার অনেক ম্যাচ অনেক সময় জিততে হয়। সো ম্যাচ কীভাবে জিততে হয় সেটা আমিনুল হক খুব ভালো মতো জানেন। আমার মনে হয় যে এই পিছনের কারো দোষারোপ করে তার সমালোচনা করে কোনো কিছু অর্জন হবে, আই ডোন্ট বিলিভ ইট। কায়সার ভাই, ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে আমিনুল হক আসলে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে? সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে হতে পারে সেটা হলো যে আপনি দেখবেন যে আমাদের এখানে কিন্তু ম্যাক্সিমাম ফেডারেশন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে সেটা হলো যে আর্থিক সংকট। আপনি বেশিরভাগ ইভেন আমরা দেখেছি যে ফুটবল ফেডারেশনে দেখেছি যে আপনি এর আগে আমরা দেখেছিলাম যে নারীদের যে একটা টুর্নামেন্ট হয়েছিল, সেই টুর্নামেন্টে তারা বিদেশে যাওয়ার টিকিট পাচ্ছে না দেখে অন্তত ফুটবল ফেডারেশন তাদেরকে সেখানে পাঠাতে পারেনি। এই জিনিসটা আমি মনে করি যে একেবারে ওয়াইপ আউট করা উচিত, যে আপনার আর্থিক সংকট যেন কোনো মুহূর্তে না হয় এবং প্রপার স্পন্সর যেন সবগুলো ফেডারেশন পায়। এবং সবগুলো ফেডারেশন যদি আপনি নির্বাচিত প্রতিনিধি সেখানে আসতে পারেন, তাহলে সেই ফেডারেশনগুলোর জন্য একটা আমি মনে করি যে একটা গোল সেট করে দেওয়া উচিত, যে এই সময়ের মধ্যে আমরা তোমাদের কাছ থেকে এই ধরনের একটা পারফরমেন্স আশা করি। শুধুমাত্র যে কর্মকর্তারা বিদেশ সফরে যাবেন আর আসবেন সেটা যেন না হয়। প্রত্যেকটা ফেডারেশনের জন্য নির্দিষ্ট একটা গোল সেট করে দিতে হবে, সেটা অনেক বড় চ্যালেঞ্জের একটা বিষয়। এবং সেই সঙ্গে অবশ্যই একটা বড় চ্যালেঞ্জের বিষয় হবে যে আমাদের এখানে 52টা ফেডারেশন রয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত এশিয়ান কোনো জোনে মানে সুপ্রিম অথরিটি দেখাতে পারিনি স্পোর্টসে। তো সেটা অন্তত আমাদেরকে অর্জন করতে হবে। আমি বলছি না যে আপনি রাতারাতি অলিম্পিক পদক এনে দিতে পারবেন, বাট আমাকে প্রথমে যেটা করতে হবে যে আপনি এশিয়ান জোনে আমরা যেন একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারি। সেখানে আমাদের শুটিং রয়েছে, কাবাডি রয়েছে, আর্চারি রয়েছে, হকি রয়েছে, এই গেমসগুলোর মধ্যে এবং ইন্ডিভিজুয়াল কিছু খেলাও রয়েছে। সেই খেলাগুলোর মধ্যে টেবিল টেনিস, ব্যাডমিন্টন, এই খেলাগুলোর মধ্যেও আমি মনে করি যে যাতে কৃতিত্ব অর্জন করতে পারেন ক্রীড়াবিদরা, সেই কারণে তাদেরকে একদম প্রপার নার্সিংয়ের ব্যবস্থা, প্রপার কোচিংয়ের ব্যবস্থা এবং তাদের যেন আর্থিক সংকট যেন দূর হয়, আর্থিক বিষয় নিয়ে তাদের যেন চিন্তা করতে না হয়, সেই বিষয়টা নিশ্চিত করা উচিত নতুন ক্রীড়া প্রশাসনের। কায়সার ভাই, একটু বিশ্বকাপ প্রসঙ্গে আসি। বাংলাদেশ এবার বিশ্বকাপ খেলতে গেল না, কিন্তু তারপর 2028 বিশ্বকাপের জন্য তারা কিন্তু কোয়ালিফাই করবে সরাসরি। তো এই বিষয়টা আসলে খেলোয়াড় এবং দর্শকদের জন্য কতটুকু স্বস্তি? না, দুঃখজনক তো অবশ্যই কিছুটা। বাংলাদেশ এবার যে ওয়ার্ল্ড কাপ খেলতে গেল না, আমার নিজেরও অ্যাক্রিডিশন করেছিলাম আমি, কিন্তু আইসিসি অ্যাক্রিডিশন দেয়নি। বাংলাদেশ খেলছে না এই কারণে অ্যাক্রিডিশন কাউকে দেয়নি। আমি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করিনি, কারণ আমি আপনি ইন্ডিয়া অথবা বাংলাদেশ যেহেতু নেই, এই কারণে আমি ওয়ার্ল্ড কাপটা কাভার করবো না, প্ল্যান করে রেখেছিলাম সেভাবে। কিন্তু বাংলাদেশ এখন পরবর্তী যে আইসিসিতে এই টুর্নামেন্ট, এই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, সেটার অন্যতম কারণটা হলো যে বাংলাদেশের আশেপাশে আপনি দেখবেন যে 12টি দল কিন্তু পরবর্তী বিশ্বকাপে খেলবে। সেখানে এবারের বিশ্বকাপে যে সুপার 8-এ 8টি দল উঠেছে, সেই 8টি দল তো কনফার্ম, এবং সেই সঙ্গে আরও 2টো দল কনফার্ম, যারা হলো গিয়ে আপনি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। বাকি রইল 2টো দল। এই 2টো দলের মধ্যেই বাংলাদেশ এখানে খেলার সুযোগটা পাচ্ছে। তার অন্যতম কারণটা হলো যে আপনি বাংলাদেশের সঙ্গে অন্যান্য র্যাঙ্কিংয়ে যারা কাছাকাছি যে
দলগুলো ছিল সেই দলগুলো স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, এই দলগুলো, আবার আরব আমিরাত, এই দলগুলোর কিন্তু আপনার র্যাঙ্কিং খুব একটা বাংলাদেশের কাছাকাছি ছিল না এবং তারা এই বিশ্বকাপেও তেমন ভালো কিছু করেনি যে র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারবে। এই কারণে বাংলাদেশ না খেলেও এই বিশ্বকাপে মানে সামনের বিশ্বকাপে খেলার একটা সুযোগটুকু পাচ্ছে। এটাতে আমি মোটেও কিন্তু অবাক হইনি, কারণ এখন পর্যন্ত বাংলাদেশ 2007 সাল থেকে যে টি-20 বিশ্বকাপ শুরু হয়েছে সেই প্রত্যেকটা বিশ্বকাপে বাংলাদেশ খেলেছিল খুব সম্ভবত একবার বা দুবার বাছাই পর্ব পার হয়ে তারপর তাদেরকে খেলতে হয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম তারা এমনি সরাসরি সুযোগটা পেয়েছিল। আর এবার তো কোয়ালিফাইড হয়েছিল, কিন্তু কোয়ালিফাইড হওয়ার পরও বাংলাদেশ এই বিশ্বকাপে খেলতে পারেনি। সেই দুঃখটা কিছুটা হলেও কিন্তু রয়েই যাবে, কারণ যে 8টি দল এখন সুপার 8-এ খেলছে এই বিশ্বকাপে, এই 8টি দলের মধ্যে একটা দল কিন্তু আমার বাংলাদেশও হতে পারতো এবং আমিও এই বিশ্বকাপ কভার করার জন্য হয়তো এখন ভারত অথবা শ্রীলঙ্কা কোনো একটা দেশে থাকতে পারতাম। কায়সার ভাই, বিসিবির এক্স প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তার নির্দেশে কিন্তু খালেদ মাহমুদ সুজন তার পদ ছেড়েছিলেন, কিন্তু তামিমের হাত ধরে ওই পদে ফেরার তার আবার একটা গুঞ্জন উঠেছে। এই বিষয়টা আসলে যদি বলতেন। আমি দেখছিলাম আপনাদের ইন্টারভিউটা, খালেদ মাহমুদ সুজনের ইন্টারভিউটা দেখছিলাম, তো সেখানে তার আরেকটু ব্যাখ্যা যাওয়া উচিত ছিল যে ফারুক আহমেদের কথা শুনে তিনি পদটা ছেড়েছেন। ফারুক আহমেদের কথা না শুনে তার বলা উচিত ছিল যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ক্রীড়া প্রশাসন তাকে চাচ্ছিল না, এই কারণে তিনি সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন এবং এখন তিনি আবার ফিরতে চাচ্ছেন। কিন্তু কারো আমি কখনো মনে করি না যে খালেদ মাহমুদ সুজনের কারো হাত ধরে ক্রিকেট বোর্ডে ফেরাটা উচিত হবে, কারণ তিনি এক্স ক্যাপ্টেন ছিলেন, তিনি কারো হাত ধরে কেন ফিরবেন? এবং তিনি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন, গেম ডেভেলপমেন্ট বিউটিফুল রান করেছিল তার নেতৃত্বে এবং সে তার সময় আপনি এশিয়া কাপে জিতেছিল, তার সময় ওয়ার্ল্ড কাপে জিতেছিল বাংলাদেশ, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছিল। তো তিনি কারো হাত ধরে ফেরার উচিত না। তার নতুন স্পোর্টস আপনার ক্রিকেট বোর্ডে যদি কোনো আবার বদল হয় বা চেঞ্জ হয়, অথবা তাকে যদি ক্রিকেট বোর্ডের যে পরিচালক যারা রয়েছেন অথবা ক্রিকেট বোর্ড যারা পরিচালনা করবেন তারা যদি তাকে চান, তাহলে আমি মনে করি যে তাকে এমনি সুযোগটুকু দেওয়া উচিত। কিন্তু এটা খুব হবে যে খালেদ মাহমুদ সুজন কারো হাত ধরে ক্রিকেট বোর্ডে ফিরছেন। খালেদ মাহমুদ সুজন সেটা ডিজার্ভ করেন। আমি মনে করি যে খালেদ মাহমুদ সুজন নিজের তার দক্ষতা এবং যোগ্যতা যেভাবে রয়েছে তাকে ডেকে নিয়ে ক্রিকেট বোর্ডে নেওয়াটা উচিত, কারো হাত ধরে না। অসংখ্য ধন্যবাদ কায়সার ভাই আপনাকে আজকে আমাদের সাথে স্টার প্লে আরেনাতে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।